আমরা টোটাল মানটাকে কয়েকটা ভাগে ভাগ করে দেব। যে ভাগে থাকবে কি একটা লোয়ার লিমিট, একটা আপার লিমিট। ধরা যাক আমি 10 থেকে 20 জনের ফ্যামিলি দেখছি, তাহলে এই 10 থেকে 20 জনের মধ্যে লোয়ার লিমিট কত? মানে 10 সংখ্যাটা সবের নিচে থাকবে আর 20 সংখ্যাটা সবের ওপরে থাকবে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে যা যা সংখ্যা পাবো, সে এইখান থেকে 10 পাই, 11 পাই, 12 পাই, সব কিন্তু এর মধ্যে নিয়ে আসবো। সাপোজ ধরা যাক আমি এখানে একটা 10 পেয়ে গেছি, তাহলে আমি ট্যালি মার্ক যখন করব একটা চিহ্ন টেনে দেব। আবার ধরা যাক আমি 8 পেয়েছি, এটা কি ওর মধ্যে যাবে কি যাবে না? কেন না, আমার লোয়ার 10 আপার 20, তাহলে 8 দিলে নিশ্চয়ই 10 থেকে 20-র মধ্যে যাবে না। আবার ধরা যাক আমি একটা 15 সংখ্যা পেয়ে গেছি, তাহলে তার মানে আরও একটা এসে গেল। তার মানে একটা লোয়ার লিমিট, একটা আপার লিমিট, অর্থাৎ একটা নিম্নতম সংখ্যা এবং একটা ঊর্ধ্বতম সংখ্যা রেঞ্জে বেঁধে তার মধ্যে যে যে সংখ্যাগুলো থাকবে সেইটাকেই আমরা কি বলবো না ক্লাস বাউন্ডারি। তার মানে বাউন্ডারির ভেতরে কি আমার, ধরো আমার ঘরের বাউন্ডারি, সেই ঘরের বাউন্ডারির মধ্যে কি থাকে, আমার ঘরের কলা গাছ থাকবে, আমার ঘরের লেবু গাছ থাকবে, কিন্তু অন্য ঘরের লেবু গাছকে কি আমি বলতে পারবো আমার বাউন্ডারির মধ্যে আছে? তাহলে তার আলাদা বাউন্ডারি আছে। সেই রকম আমি একটা লোয়ার লিমিট আর আপার লিমিট দিয়ে বাউন্ডারি বানিয়ে দিই, যে বাউন্ডারির মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সব এই বাউন্ডারির মধ্যেকার লোকগুলো। এবার ক্লাস ইন্টারভ্যাল কি? ক্লাস ইন্টারভ্যাল মানে এটা একটা যদি ক্লাস হয় বা ক্লাস বাউন্ডারি হয়, তার একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট আছে। তাহলে ইন্টারভ্যাল মানে এর পরেরটা আমি কোথা থেকে শুরু করব? তাহলে এরকম হতে পারে 20 থেকে 30। ইন্টারভ্যাল মানে কতর গ্যাপে আমি করছি, বা শ্রেণী দৈর্ঘ্য কতটা। শ্রেণী দৈর্ঘ্য মানে কি, যে এই দুজনের মধ্যে গ্যাপ কতটা, কার কার গ্যাপ, লোয়ার লিমিট এবং আপার লিমিট। এই দুজনের মধ্যে গ্যাপকে আমরা কি বলবো, শ্রেণী দৈর্ঘ্য। অর্থাৎ কত গ্যাপে আছে এটা না 10 গ্যাপে আছে। তাহলে ক্লাস ইন্টারভ্যাল কত না 10। তাহলে ক্লাস বাউন্ডারি কোনটা, 20 থেকে 30, 10 থেকে 20, এগুলোকে বলবো ক্লাস বাউন্ডারি। তাহলে লোয়ার লিমিট কোনটা, 10, 20, এই শ্রেণীর লোয়ার লিমিট 10, এই শ্রেণীর লোয়ার লিমিট 20, এর পরেরটাও 30 হতে পারে। আচ্ছা, এই যে 10 থেকে 20, 20 থেকে 30, এদের মধ্যে কি কোনো গ্যাপ আছে? তাহলে এই ধরনের ভেরিয়েবলকে আমি কি বলবো, কন্টিনিউয়াস ভেরিয়েবল। কারণ এটাকে দেখো আমি এরকমও লিখতে পারি 10, 20, 30, কেন, কোনো ইন্টারভ্যাল নেই। ইন্টারভ্যাল মানে এর সঙ্গে এর গ্যাপ, এর সঙ্গে এর গ্যাপ, এটা নেই না আছে, নেই। তাহলে এটাকে কি বলবো, কন্টিনিউয়াস ভেরিয়েবল, যখন এদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। মানে আগের ক্লাস বাউন্ডারির সঙ্গে পরের ক্লাস বাউন্ডারি যদি কোনো গ্যাপ না থাকে, তাহলে তাকে আমরা কি বলবো, কন্টিনিউয়াস ভেরিয়েবল। এবার এরকম যদি থাকে, ধরো 10 থেকে 20 একটা শ্রেণী পেয়েছো তুমি, আর তারপরেরটা ধরো পেয়েছো 21 থেকে 30, আবার 31 থেকে 40, আবার 41 থেকে 50 হতে পারে, হতে পারে। তাহলে 10 থেকে 20, 20 আর 21-এর মধ্যে গ্যাপ কত, 1। তাহলে এই ক্লাস বাউন্ডারির সঙ্গে এই ক্লাস বাউন্ডারির কি আছে, 1-এর গ্যাপ আছে। তাহলে কিন্তু এই ধরনের ভেরিয়েবলকে আমি বলবো কি ডিসক্রিট ভেরিয়েবল, অর্থাৎ একটা গ্যাপ আছে। তুমি কখনোই এটাকে এক্সে করে 10, 20, 30 এরকম লিখতে পারবে না, কারণ এই বাউন্ডারির সঙ্গে এই বাউন্ডারির একটা গ্যাপ রয়ে গেছে। তাহলে এই রকম যখন কন্ডিশন থাকবে, তাকে আমরা কি ভেরিয়েবল বলবো, ডিসক্রিট ভেরিয়েবল। ডিসক্রিট ভেরিয়েবলকে আমাকে কন্টিনিউয়াস ভেরিয়েবলে নিয়ে যেতে হয়। সেইটা নেওয়ার জন্য কি করি, তাহলে আমি যদি ডিসক্রিট ভেরিয়েবলকে কন্টিনিউয়াস ভেরিয়েবলে নিয়ে যেতে চাই, তাহলে লোয়ার লিমিট থেকে 0.5 বাদ দেব আর আপার লিমিটের সঙ্গে 0.5 যোগ করব। যেমন কীরকম, 10 থেকে 0.5 বাদ দাও, কত হবে 9.5, আর এটা কত হবে 20.5। দেখো ক্লাস বাউন্ডারি চেঞ্জ হয়ে গেল। আবার দেখো 21 থেকে 0.5 বাদ দাও, 20.5, 30. আবার 30.5 হয়ে যাবে, আর এটা 40.5। দেখো এটা কিন্তু কন্টিনিউয়াস হয়ে গেল। আর তোমরা বলেছিলে কন্টিনিউয়াস ভেরিয়েবল কিন্তু পয়েন্ট মান নিয়ে চলতে পারে, কন্টিনিউয়াস ভেরিয়েবল পয়েন্ট মান নিয়ে চলতে পারে। দেখো 9.5, তাহলে এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল।
20.5 কন্টিনিউয়াস ভেরিয়েবল, তোমাকে এরকম একটা ছক তুলে দিয়ে বলবে এটা কন্টিনিউয়াস ভেরিয়েবল না ডিসক্রিট ভেরিয়েবল, তুমি তখন খুঁজবে, যদি জানো তাহলে করতে পারবে, আর না জানলে করতে পারবে না। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলি না, যখন আমরা ডিসক্রিট ভেরিয়েবল থেকে কন্টিনিউয়াস ভেরিয়েবলে যাব, লোয়ার লিমিট থেকে 0.5 বাদ দেব, আপার লিমিটের সঙ্গে 0.5 যোগ করব। ওকে, তাহলে ক্লাস বাউন্ডারি বুঝলাম, লোয়ার লিমিট বুঝলাম, ফ্রিকোয়েন্সি এবার বুঝবো কি করে না, 10 থেকে 20-র মধ্যে 5 জন আছে, তাহলে 10 থেকে 20-র মধ্যে যদি একজন থাকতো ফ্রিকোয়েন্সির কি জন্ম হতো? তাহলে যখন 10 থেকে 20-র মধ্যে 5 জন আছে তখন এইরকম Fi বলে একটা লোক আসে, দ্যাট ইজ কল 10 থেকে 20-র মধ্যে 5 জন আছে, একজন নয় 5 জন। তাহলে একের বেশি একই জিনিস যখন থাকবে তখন ফ্রিকোয়েন্সির জন্ম হবে। আবার 20 থেকে 30-এর মধ্যে ধরো 7 জন আছে, তখন কিন্তু এই ঘটনাটাকে আমরা কি বলবো, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি এবার কন্টিনিউয়াস ভেরিয়েবলে ফ্রিকোয়েন্সি ওখানে বুঝিয়েছি, ডিসক্রিট ভেরিয়েবলে ফ্রিকোয়েন্সি বুঝিয়েছি। আর এটা কি করলাম না, ডিসক্রিট ভেরিয়েবল থেকে কন্টিনিউয়াস ভেরিয়েবলে আমাকে নিয়ে যেতেই হয়, যদি গ্যাপ থাকে অবশ্যই তোমাকে আগে কন্টিনিউয়াস ভেরিয়েবলে নিয়ে যেতে হবে। সেই কন্টিনিউয়াস ভেরিয়েবলে নিয়ে যাই কি করে, লোয়ার লিমিট থেকে 0.5 বাদ দেই, আপার লিমিটের সঙ্গে 0.5 যোগ করি। আরেকটা বিষয় এখানে খুব ভালো করে জানতে হয়, সেটা হচ্ছে কি না মিড ভ্যালু বা মধ্যমান। অনেক সময় মিড ভ্যালু না বের করলে তুমি অঙ্ক করতে পারবে না, মিড ভ্যালু তোমাকে বের করতে হবে। মিড ভ্যালু বের করার নিয়ম কি, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই 2। কি বললাম, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই 2 যদি তুমি করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে, মিড ভ্যালু বা মধ্যমান। আজ এই পর্যন্ত হোক, পরের দিন বাকিটা আমরা করব। এই কনসেপ্টগুলো বোঝা গেছে?